দ্বিতীয় পর্বের শুরুতে আমাদেরকে দেখানো হয় যে জাপান ওয়ার্ল্ড আন্ডার 20 ম্যাচের সেমিফাইনালে ওঠার আগেই ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তারপরে আমাদের সিন শিফট হয়ে দেখানো হয়ে থাকে জাপান আন্ডার 20 ইউনিয়নে। সেখানে একজন বলছে যে এরকম করে চলতে থাকলে তো জাপান আর 100 বছরেও কোনোদিনও ফাইনালে উঠতে পারবে না, আর ট্রফি নেওয়া তো দূরের কথা। তখন জাপান ফুটবল ইউনিয়নের সাইড অ্যাডভেঞ্চার বলে যে এটা নিয়ে এত চাপ নেওয়ার দরকার নেই, কারণ এটা তো একটি বিজনেস। আর তুমি কি মনে করো যে কিনা জাপান ফুটবল টিমের যোগ্যতা আছে যে কিনা ফাইনালে উঠবে? Are you comedy me? সে মেয়েটি বলে যে এটা আমার স্বপ্ন যে কিনা জাপান একদিন ওয়ার্ল্ড কাপ নিবে, আর যাই হোক তুমি তো কোনোভাবেই কিছু করছো না। তখন সে বলে যে জাপানে একমাত্র একজনই এরকম প্লেয়ার তৈরি করতে পারবে যে কিনা জাপানকে ওয়ার্ল্ড কাপ এনে দেবে, সে আর কেউ না, সে হলো যে ইগো জেনপাচি। তখনই আমাদেরকে সিন শিফট করে দেখানো হয়ে থাকে ইসাগিগো দৃশ্য। সেখানে কিরা ইউসুকি বলে যে এটা কি হলো। তখন ইসাগি ক্ষমা চেয়ে বলে যে আমার কাছে হঠাৎ করে বল এসে পড়ে, যাকে আমি তোমাকে পাস দিয়ে দিই। তখনই ইগো তার টিভি স্ক্রিনে এসে বলতে থাকে যে যে এই জায়গা থেকে হারবে সে বাসায় যাবে এবং তার ভবিষ্যৎ এই জায়গায় শেষ। তখন সে বলে যে তুমি একটি ম্যাচের মাধ্যমে আমার ভবিষ্যৎ শেষ করতে পারো না। তখন ইগো বলে যে তুমি এই জায়গায় কিছু করতে না পারলে তখন ব্লু লোকে মধ্যেও কিছু করতে পারবে না, কারণ তুমি খেয়াল করে দেখো তো তোমাদের এই রুমটি একটি ফুটবল খেলার মাঠের মতো না? হ্যাঁ, এটি একটি মাঠের মতোই। তুমি যদি এই জায়গায় কিছু না করতে পারো তাহলে পরে গিয়ে আর ভালো করতে পারবা না। তখন সে বলে যে মাত্র 2 মিনিটে কিভাবে একজন প্লেয়ারের যোগ্যতা নির্ধারণ করা যায়। তখন ইগো বলে যে একটি ম্যাচ এর মধ্যে তোমার শেষ মুহূর্তে যদি তোমার কাছে একটি বল আসে তখন তুমি হাল ছেড়ে দিলা, তাহলে তো ম্যাচটি উইন হলো না। তখনই তোমাকে একটি গোল করতে হবে, সেই প্রত্যাশা না রেখে তুমি হাল ছেড়ে দিয়েছো, তাই তোমাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। আর তুমি দেখো যে ইসাগি এবং বাচিরা তারা একটা জিনিস বেছে নিয়েছে, তাদের থেকে বড় লেভেলের যারা প্লেয়ার আছে তাদেরকে ডিসকোয়ালিফাই করার জন্য। আর যাই হোক, তোমার গায়ে যে সংখ্যা বল লাগছে সে সংখ্যা প্রায় 1 সেকেন্ড সময় বাকি ছিল, তুমি চাইলেই সে সময় একজনকে পাস দিয়ে বলটি তুমি বেঁচে যেতে, কিন্তু তুমি সে সময় হাল ছেড়ে দিয়েছো আর তুমি এই জায়গা থেকে পালানোর চেষ্টা করছো, তাই তুমি হেরে গেছো। তখন কিরার মুখে একটি ভয়ের ছাপ দেখানো যায়। তখন কিরা ইসাকের দিকে তাকিয়ে বলে যে এটা ঠিক হয়নি। কিরা ডিসকোয়ালিফাই হয়ে সেই রুমের থেকে চলে যায়। তখন ইসাকি ভাবতে থাকে যে কিনা আমি কিরার ভবিষ্যৎটাই নষ্ট করে দিলাম। তখন ইসাকি বাসিরাকে বলে যে তুমি কেন আমাকে বলটি পাস দিয়েছো, আমি যদি পাস রিসিভ না করতাম তাহলে? তখন বাসিরা বলে যে আমি আগে থেকেই জানতাম যে তুমি বলটি রিসিভ করবে। তখনই ইগো আবার টিভি স্ক্রিনে এসে বলে যে তোমাদের কিরকম লাগছে ব্লু লোকের এই একটি যুদ্ধ করে নিজের জীবনকে বাজি লাগিয়ে? ব্লু লোকে এরকম সব সময় হয়ে থাকে, তো সবাই রেডি তো ব্লু লোকে যাওয়ার জন্য? তোমরা তো এখন এডমিশন টি পাস করে গেছো, তোমরা এই টিমে মাত্র 11 জন রয়েছো, তাই তোমরা একসাথে সবাই থাকবা। আর আমাদের সিন শিফট করে দেখানো হয়ে থাকে যে ব্লু লোকের ট্রেনিং সেকশনে, যেখানে সবাই ভালো পারফর্ম করছিল, এক একজন এক এক রকম ট্রেনিং করছিল, কিন্তু ইসাগি দেখে যে তার থেকে ভালো সবাই পারফর্ম করছে কিন্তু সে একেবারে নর্মাল পারফর্ম করছে। সে দৌড়াতে গিয়ে দেখে তার থেকে বেশি অনেকে পারফর্ম করছে এবং সে বলে যে তুমি কিভাবে এই স্পিড দিয়ে বিশ্বের 1 নম্বর স্ট্রাইকার হবে? যখন ইসাগি লাফাতে যায় তখনও তার থেকে বেশি লাফায় অন্য একজন, তা দেখে তো ইসাগি পুরোই অবাক। যখন খাবারের সেকশনে নেওয়া যায় তখন দেখা হয়ে থাকে তাদের সেকশন এবং তাদের নাম্বারের উপর ভিত্তি করে তাদেরকে ভালো খাবার এবং নরমাল খাবার দেওয়া হয়ে থাকে। যার নাম্বার যত বেশি সে তত ভালো খাবার পায় এবং যার নাম্বার যত কম সে নরমাল খাবার পায়। আবার আমাদের সিন শিফটে দেখানো হয়ে থাকে স্লিপিং চেম্বার, মানে যেখানে ওরা ঘুমাবে, সবাই একসাথে ঘুমাচ্ছে। তখন হঠাৎ করে ইসাগির ঘুম ভেঙে যায় এবং ইসাগি ভাবতে থাকে যে তারা সকলে তো আমার থেকে অনেক ভালো প্লেয়ার, তাদেরকে আমি কিভাবে হারাবো? এটা ভাবতে ভাবতে ইসাগি রুম থেকে বাহির হয়ে যায়, কারণ সে ভাবতেছে যে আমি ট্রেনিং করব, কারণ ট্রেনিং সেকশনে সবাই আমার থেকে ভালো করতেছিল। ঠিক তখনই ইসাগির পিছন থেকে বাচিরা এসে একটি বল কিক মেরে ইসাগির শরীরে লাগায়। তখন ইসাগি ফিরে দেখে বাচিরা বলে যে চলো আমরা এখন দুইজন মিলে ট্রেনিং করি। তারা দুইজনেই ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে ওয়ার্ম আপ করতেছে এবং ট্রেনিং এর জন্য
প্রস্তুতি নিচ্ছিল। তখন ইসাগি বাচিরাকে জিজ্ঞেস করে যে কিনা তুমি আমাকে কেন বলটি পাস দিলা? তুমি কিভাবে জানতা যে কিনা আমি বলটি কিরাকে লাগাবো? তখন বাচিরা বলে যে আমার ভিতরে একটি মনস্টার রয়েছে। তখন আমাদেরকে সিন শিফট করে বাচিরার একটি পাস্ট মেমোরি একটি ফুটবল ম্যাচ দেখানো হয়। সেখানে বাচিরা তার কাছে বল আছে এবং সে গোল করার জন্য সামনে এগিয়ে যাচ্ছিল। তখন তার টিম মেম্বাররা বলছে যে বলটি পাস দাও আমাদের কাছে। তখন বাচিরা ভাবতে আছে যে আমার কাছে যদি একটি মনস্টার থাকতো তাহলে আমি তার কথাই শুনতাম। তখনই বাচিরা থেকে তার বিপরীত টিমের মেম্বাররা বলটি নিয়ে নেয় এবং বাচিরা মাঠে পড়ে যায়। তখনই তার সামনে তার ভিতরে থাকা মনস্টারটি উদয় হয় এবং বলে যে উঠো। আর এভাবেই ইসাগি আমার সেই মনস্টারটি বলেছে যে আমাকে ইসাগির কাছে বলটি পাস দাও, কারণ ইসাগির মধ্যে একটি মনস্টার রয়েছে। ইসাগি বলে যে আমি যখন কিরাকে আউট করতেছিলাম তখন আমি নিজেকে নিজেই চিনিনি। আমার মনে হয় যে আমাকে আমার ভিতরে মনস্টারকে জাগাতে হবে আর আমি এভাবেই ব্লুলোকে টিকে থাকতে পারবো। ঠিক সে সময় মাইকে অ্যানাউন্সমেন্ট হয় যে তোমাদের র্যাঙ্কিং করা হয়েছে। তখন সবাই উঠে তাদের নিজ নিজ র্যাঙ্কিং দেখতাছে এবং ভাবতাছে যে একজনের কমছে এবং বাড়ছে। তখন ইসাগির র্যাঙ্কিং হয়ে গেছে, তার র্যাঙ্ক 299 থেকে 274 এসেছে। তখনই ইগো টিভি স্ক্রিনে চলে আসে এবং বলতে শুরু করে যে এই ব্লু লোকে মোট 5টি বিল্ডিং রয়েছে এবং সেখানে মোট 25টি টিম রয়েছে। এই এডমিশনের সময় সেখানে 25 জনকে বাদ দেওয়া হয়েছে। মোট এখন প্লেয়ার রয়েছে 275 জন। আর যারা ভালো র্যাঙ্কের তারা এ বি সি এরকম র্যাঙ্কের মাধ্যমে রয়েছে। তারা প্রত্যেকে তোমাদের থেকে ভালো, কারণ তোমরা হলো সবচেয়ে লো খেলোয়াড়, তাই তোমরা জেড রয়েছে। তখন আমাদেরকে সিনচি করে দেখানো হয়ে থাকে একজন প্লেয়ারকে, যার নাম হলো ইতোশিরি, যে কিনা রয়্যাল ক্লাবের মেম্বার। সে অনেক ভালো মিডফিল্ডার, কিন্তু কোনো কারণে সে খেলা থেকে বাদ পড়ে যায় এবং সে জাপানে ফিরে আসে। তখন জাপান ইউনিয়নের একজন সদস্য তাকে ইনভাইট করে যে কিনা জাপানের হয়ে খেলতে। সে বলে যে আমি কোনোদিনও এই দুর্বল দেশের জন্য খেলবো না, কারণ আমি যে বল পাস দেই সে বল রিসিভ করার যোগ্যতার কারণে। যখন ইতোশি রিন সে তার হোটেল থেকে বাইরে হচ্ছে তখন সে দেখতে পায় যে কিনা হোটেলের মধ্যে একটি প্রেস কনফারেন্স হচ্ছে, যা হলো ফুটবল ইউনিয়নের নিয়ে। তারা বলছে যে আমরা জাপান থেকে একটি স্ট্রাইকার করবো যে কিনা দুনিয়ার সবচেয়ে সেরা স্ট্রাইকার হবে, তার জন্য আমরা ব্লু লোক নামে একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। তখন একজন সাংবাদিক সেখানে বলে যে আমরা একজন স্ট্রাইকারের জন্য কি 299 জনের জীবন ধ্বংস করে দেব? তখন জাপান ইউনিয়নের একজন দাঁড়িয়ে বলে যে কিনা আপনি আর কি চান না যে কিনা জাপান কোনদিন ফুটবল এই সেরা হোক এবং একজন স্ট্রাইকার থাক যে কিনা দুনিয়ার সবচেয়ে সেরা স্ট্রাইকার হবে? তার সঙ্গে তো ইতোশিসাই পুরো শকড হয়ে যায় এবং তার কিছু একটা মনে হতে থাকে। তখনই আমাদেরকে সিন শিফট করে দেখানো হয়ে থাকে ইগোর এর দৃশ্য। ইগো বলতে থাকে যে কিনে তোমরা এই 11 জন একটি টিম হিসেবে খেলবা, যে কিনা বাকি 5 বিল্ডিং এর মধ্যে যতগুলো টিম রয়েছে তারা সবাই একটি টিম হিসেবে খেলবে। তোমাদের মধ্যে খেলার মাধ্যমে বাকি টুর্নামেন্টই হবে এবং তোমাদের টুর্নামেন্টের মাধ্যমে 2টি টিম সামনে এগিয়ে যাবে এবং বাকিগুলো বাদ হয়ে যাবে। তখন সেখান থেকে একজন প্লেয়ার বলে যে কিভাবে 11 জন ফরওয়ার্ডদের নিয়ে একটি ম্যাচ খেলবে। তখন ইগো বলে যে ফুটবলের মধ্যে কোনো নিয়ম কানুন থাকে না, যে কিনা কিভাবে খেলতে হবে, শুধুমাত্র নিয়ম থাকে একটাই, সেটা হলো যে গোল করতে হবে এবং তোমার টিমকে জেতাতে হবে। মানে বোঝানো হয়েছে যে তোমরা আগের নিয়ম মানে ওল্ড নিয়মে খেলবা। ওল্ড নিয়ম হলো যে তোমরা যে কোনো ভাবে খেলতে পারো, তোমাদের কোনো টিম বা কোনো প্লেয়ার সাজানোর দরকার নেই, চাইলে গোলবার এ থাকা গোলকিপারও স্ট্রাইকার হিসেবে খেলতে পারবে, শুধুমাত্র গোল দেওয়াই তোমাদের গোল হবে। তখন ইগো বলে যে জাপানে একটি স্ট্রাইকার দরকার, যে কিনা পুরো দুনিয়া এবং জাপানকে এবং জাপানের ফুটবল টিমকে বদলে দিতে পারে। তখনই সিন শিফট করে আমাদেরকে প্রেস কনফারেন্সে দেখানো হয়ে থাকে। তখন ফুটবল ইউনিয়নের একজন বলে যে একজন স্ট্রাইকার তৈরির জন্য সবাইকে মরতে হবে। তখন সাংবাদিকরা তখন তাদেরকে পাগল বলতে শুরু করে। তখন ইতোশিসাই এর সিস্টেম বলে যে আমাদের স্পেশাল ফ্লাইট মিস হয়ে যাচ্ছে। তখন ইতোশিসাই বলে ওটি ক্যান্সেল করে দাও, আমি দেখতে চাই যে এরকম দেশে কিরকম স্ট্রাইকার বানায়। এর সাথেই দ্বিতীয় এপিসোডটি এখানে শেষ হয়।